নন স্পন্টেনিয়াস প্রসেস, বেঙ্গলিতে লেখো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে বলো নন স্পন্টেনিয়াস প্রসেস কাকে বলা হয়? তাহলে যে প্রসেস নিজে থেকে ঘটে না এবং যে প্রসেস ঘটার জন্য তোমাকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এক্সটার্নাল হেল্প করতে হয়। মনে করো, ভালো করে বোঝো, এক্সাম্পল বোঝো। মনে করো তোমাকে বলা হলো নিচে থেকে ছাদে জল তুলতে হবে। ঠিক আছে, ভালো করে বোঝো। গ্রাউন্ড ফ্লোর থেকে মনে করো 10th ফ্লোরে তোমাকে কি করতে হবে বলো? জল তুলতে হবে। তো দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি পাম্প চালু রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি পাম্প চালু রাখবে ততক্ষণই জল উঠবে, বন্ধ করার সাথে বন্ধ হয়ে যাবে। তার মানে কি, কনস্ট্যান্ট এক্সটার্নাল হেল্প নিতে হচ্ছে, তাই না? নিজে থেকে একটু জল উঠবে না। তুমি জল রেখে দিয়েছো একটা বিকারে, বলছো 10 তলার উপরে উঠে যাও, তুমি বাইরে থেকে মন্ত্র পড়ছো যে জল তুমি উঠে যাও উঠে যাও, উঠবে জল? উঠবে না। তাকে কি করতে হবে বলো? পাম্পের সাহায্যে তুলতে হবে। ঠিক আছে, তার মানে যে সমস্ত প্রক্রিয়া নিজে থেকে কোনো অবস্থাতেই ঘটবে না, ঘটার জন্য পুরোটাই তোমাকে বাইরে থেকে হেল্প করতে হবে বা কোনো ইঞ্জিনের হেল্প নিতে হবে, তাদেরকে আমরা কি বলবো বলো? নন স্পন্টেনিয়াস প্রসেস বা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। খুব ইজি ব্যাপার। তো লিখে দাও ডেফিনেশন, আমরা কি লিখবো? লেখো এ প্রসেস occurring only in the presence of a continuous external help বা ইনফ্লুয়েন্স, লেখো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স is called non-spontaneous process। ঠিক আছে, বেঙ্গলিতে লেখো। লেখো যেসব প্রক্রিয়া নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে না, যেসব প্রক্রিয়া নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে না সেগুলিকে বলা হয় অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেসব প্রক্রিয়া নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে না সেগুলিকে বলা হয় অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এক্সাম্পল লেখো। এক্সাম্পল বা উদাহরণ কাকে বলবো দেখো, আমরা বলতে পারি, দেখো তো, যেটা আমরা বললাম যে নিচে থেকে তোমাকে ছাদে জল তুলতে হবে। তো লেখো ওয়াটার from the ground is lifted to the roof with the help of an engine। ঠিক আছে, বেঙ্গলিতে লেখো ভূপৃষ্ঠে অবস্থিত কোনো জলাধার থেকে, উদাহরণ লেখো ভূপৃষ্ঠে লেখো উপস্থিত কোনো জলাধার থেকে ছাদের উপরে জল তুলতে গেলে, ভূপৃষ্ঠে উপস্থিত কোনো জলাধার থেকে ছাদের উপরে জল তুলতে গেলে একটি ইঞ্জিনের সাহায্য নিতে হয়, যে কারণে এটা নন স্পন্টেনিয়াস প্রসেস বা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বোঝা গেছে? তাহলে স্পন্টেনিয়াস প্রসেস বোঝা গেছে, নন স্পন্টেনিয়াস প্রসেস বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। ঠিক আছে,
তাহলে দেখো নেক্সট আমাদের পড়তে হবে ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, হেডিং দাও, যে কোনো বিক্রিয়া বা কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। মানে দেখো তোমাকে বলা হলো, মানে তুমি দেখে বুঝবে কি করে যে কোনো রিয়াকশন স্পন্টেনিয়াস হবে নাকি নন স্পন্টেনিয়াস হবে? তোমাকে তো সেটা বুঝতে হবে। আমরা তো জানি বলে এটা বললাম যে তাপ সর্বদা উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুতে ফ্লো করে। এটা তো আমরা জানি। যে তোমাকে যদি একটা রিয়াকশন বলা হয় এ প্লাস বি, মনে করো তোমাকে বলা হলো এ প্লাস বি অ্যারো দিয়ে সি তৈরি করছে, তো এই বিক্রিয়া স্পন্টেনিয়াস কিনা তুমি কিভাবে বুঝবে? বোঝা গেছে কি বলতে চাইছি? এবার আমাদের আসল জায়গায় আসতে হবে, যে বক্তব্য হচ্ছে যে তুমি কোনো রিয়াকশন দেখে বুঝবে কি করে, বা কোনো একটা প্রক্রিয়া ঘটছে সেটা দেখে তুমি বুঝবে কি করে যে এই প্রক্রিয়া স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস? এই প্রক্রিয়া এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি হবে কিনা তুমি কিভাবে বুঝবে? ঠিক আছে, এখন আমাদের এটা জানতে হবে। তো আমরা যে কারণে আমরা যে এক্সাম্পল গুলো আমরা জানি প্রত্যেকেই, সেই এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে স্পন্টেনিয়াস এবং নন স্পন্টেনিয়াস প্রসেস পড়ানোর সময়। এখন আমাদের যেটা করতে হবে যে কি কি ফ্যাক্টরস এর উপর, কি কি বিষয়ের উপর কোনো বিক্রিয়া বা কোনো প্রক্রিয়ার স্পন্টেনিটি ডিপেন্ড করে। বোঝা গেছে? কি কি বিষয়ের উপর কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। চলো দেখো, হেডিং দাও, ইন্টারেস্টিং টপিক। দেখো, হেডিং দাও, ফ্যাক্টরস on which spontaneity of a process depends লেখো, যেসব বিষয়ের উপর প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ভর করে। বেঙ্গলিতে লেখো, যেসব বিষয়ের উপর প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ভর করে। মানে কি কি বিষয়ের উপর স্পন্টেনিটি ডিপেন্ড করে। ঠিক আছে, চলো দেখো আমরা আলোচনা করি। তোমরা একমত না হলে আমাকে বলবে যে না স্যার এটা এরকম ভাবে হতে পারে না। ঠিক আছে, একদম বাস্তব এক্সাম্পল দিয়ে বোঝানো হবে যে কি কি বিষয়ের উপর স্বতঃস্ফূর্ততা ডিপেন্ড করে। দেখো, ফার্স্ট কন্ডিশন লেখো এ দিয়ে। দেখো আমরা বলতে পারি, লেখো টেন্ডেন্সি অফ এ সিস্টেম টু অ্যাটেন স্টেবিলিটি through decrease in its own energy or enthalpy। আমরা প্রত্যেকে জানি এনথালপি কাকে বলা হয়। তো ফার্স্ট কন্ডিশন লেখো এ দিয়ে, লেখো সিস্টেমের নিজস্ব শক্তি ব্র্যাকেটে এনথালপি, সিস্টেমের নিজস্ব শক্তি ব্র্যাকেটে এনথালপি হ্রাসের মাধ্যমে স্থায়িত্ব লাভের প্রবণতা। তো ফার্স্ট কন্ডিশন কি লিখবো? দেখো নিজস্ব শক্তি ব্র্যাকেটে এনথালপি ব্র্যাকেট ক্লোজ করে হ্রাসের মাধ্যমে স্থায়িত্ব লাভের প্রবণতা। ঠিক আছে, মানে কি? কিছুই বোঝা যাচ্ছে না কি বলতে চাইছে? বলছে যে কোনো সিস্টেম কি চাই তুমি বলো, ভালো করে বোঝো। না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে স্যার বুঝতে পারিনি কি বললেন। ভালো করে দেখ, বলছে যে কোনো সিস্টেম এটা চাইছে যে তার নিজের এনার্জি কি করতে, বলো, ডিক্রিজ করতে। এর মানে কি বোঝো? বাস্তব এক্সাম্পল দিচ্ছি, দেখো। মনে করো তুমি এটা মানবে যে মনে করো এখানে একটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়রন বল রাখা আছে বা লোহার বল রাখা আছে। কত ডিগ্রি সেন্টিগ্রেডের বলো?
100 ডিগ্রি সেন্টিগ্রেডের, ঠিক আছে। এবং এর পাশে মনে করো আরো একটা বস্তু রাখা আছে, লোহার বল, তার টেম্পারেচার মনে করো 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তুমি এটা মানবে যে যখনই এরা কন্ট্যাক্টে আসবে কি করবে বলো? দুটো ঘটনা ঘটতে পারতো। ভালো করে কনসেন্ট্রেট করো এই জায়গাটা। বলছে এখানে দুটো ঘটনা ঘটতে পারতো। কি কি ঘটতে পারতো? যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে টেম্পারেচার ফ্লো করবে, তাই না? এখান থেকে টেম্পারেচার কি করবে বলো? হিট 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বস্তু থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে পারে। আবার আর একটা ঘটনাও তো ঘটতে পারতো, যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে হিট 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বস্তুতে, হিটকে কিউ দিয়ে লেখা হয়, ঠিক আছে। তাহলে এখানে দুটো ঘটনাই ঘটতে পারতো। যখন দুটো বস্তুকে আমরা কন্ট্যাক্টে রেখেছি, আমরা জানি না কি ঘটবে। মনে করো তুমি জানো না কি ঘটবে, তুমি এক্সপেরিমেন্ট করছো। তাহলে এক্সপেরিমেন্ট করার জন্য তোমাকে কি করতে হবে? 100 ডিগ্রির লোহার বল এবং 5 ডিগ্রির লোহার বলকে পরস্পরের কন্ট্যাক্টে রাখো। যখনই এদের পরস্পরের কন্ট্যাক্টে রাখবে কি ঘটনা ঘটবে বলো? 100 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে আসবে, নাকি 5 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে যাবে? আমরা এটা জানি যে কোনো অবস্থাতেই, নর্মাল কন্ডিশনে কোনো অবস্থা থেকেই 5 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে হিট ফ্লো করবে না। অলওয়েজ হিট ফ্লো করবে কত থেকে বলো? 100 থেকে 5 এর দিকে, ঠিক আছে। হিট সর্বদা কোন দিকে ফ্লো করবে বলো? 100 থেকে 5 এর দিকে হিট ফ্লো করবে। কেন ফ্লো করবে? এখান থেকে তুমি কি কমেন্ট করতে পারো বলো? এখান থেকে তুমি কি বলতে পারো বল? যে হিট হিট 100 ডিগ্রি বডি থেকে 5 ডিগ্রি বডিতে ফ্লো কেন করছে? কারণ 100 ডিগ্রির যে বস্তুটা রাখা আছে তার টেম্পারেচার অনেক বেশি রয়েছে, তার হিট অনেক বেশি রয়েছে। সে চাইছে তার নিজের শক্তি কিছুটা হ্রাস করতে, তাই না? নিজের শক্তি কিছুটা কমাতে, যাতে কিনা কি হয় বলো? সে বেশি স্টেবল হতে পারে। তার মানে যে কোনো বস্তুর কি উদ্দেশ্য থাকবে বলো? যে কোনো বস্তুর কি উদ্দেশ্য থাকবে? যে তার নিজের শক্তিটা কমিয়ে, তার নিজের শক্তি কমিয়ে কি করবে বলো? স্টেবল হওয়া। বোঝা গেছে? তাহলে যে কোনো প্রসেসের কি টেন্ডেন্সি থাকবে বলো? যে তার নিজের শক্তিটা হ্রাসের মাধ্যমে। আর কোন সিস্টেমের যে টোটাল এনার্জি তাকে কি বলা হয় বলো? কোন সিস্টেমের যে টোটাল এনার্জি তাকে বলা হয় এনথালপি। এটা আমরা আগে ভিডিওতে দেখেছি আমরা, তাই না? আগে পড়েছি তোমাদের। তাহলে এই সিস্টেমের যে এনার্জি হ্রাস করবে। মনে করো আর একটা বাস্তব এক্সাম্পল বলো, বোঝো। মনে করো তোমাকে বলা হলো তুমি 2 কিলোমিটার দৌড়ে এসো, ঠিক আছে। তুমি 2 কিলোমিটার দৌড়ে এসো, তুমি যখনই 2 কিলোমিটার দৌড়ে আসবে তখন তুমি মানে খুব স্টেবল কন্ডিশনে থাকবে, আনস্টেবল কন্ডিশনে থাকবে। কারণ তোমার এনার্জি অনেক বেড়ে গেছে, তাই না? তুমি তখন কি করবে বলো? রেস্ট নেবে। যখনই তুমি রেস্ট নেবে তখন কি হয় বলো? তোমার যে এক্সেস এনার্জি ভিতরে প্রডিউস হয়েছে সেটা আস্তে আস্তে রিলিজ করবে, এবং তুমি কি হয় বলো? রিল্যাক্স ফিল করবে। বোঝা গেছে? তাহলে তুমি যেমন রিল্যাক্স ফিল করার জন্য তোমার এনার্জি লস করছো রেস্ট নিয়ে, তো যে কোনো বস্তু বা যে কোনো বিক্রিয়া কি চাইবে বলো? তার নিজের এনার্জিটাকে কমিয়ে দিয়ে, তার নিজের মধ্যে যে অতিরিক্ত এনার্জি রয়েছে সেটাকে হ্রাসের মাধ্যমে সে চাইবে স্টেবল হতে। বোঝা গেছে কি বক্তব্য কি বললাম? তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি লিখবো বলো? এর আন্ডারে এক্সাম্পল নিয়ে নাও একটা, দেখো আমরা লিখতে পারি এখান থেকে। দেখো তো মানে কি বলবো, দেখো দেখো হিট অলওয়েজ flow from a hot body to a cold body, ঠিক আছে। বেঙ্গলিতে লেখো, উষ্ণতর বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুতে উষ্ণতর বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুতে তাপের প্রবাহ ঘটে। উচ্চতর বা উচ্চ উষ্ণতা বিশিষ্ট বস্তু থেকে নিম্ন উষ্ণতা বিশিষ্ট বস্তুতে তাপের প্রবাহ ঘটে, কমা দিয়ে লেখো, ফলে প্রথম বস্তুটির শক্তি হ্রাস পায়। ফলে প্রথম বস্তুটির শক্তি হ্রাস পায়, ঠিক আছে। তাহলে কি লিখেছি বলো? হট মানে হিট অলওয়েজ ফ্লো ফ্রম এ হট বডি টু এ কোল্ড বডি
স্টপ দিয়ে লেখো অ্যাজ এ রেজাল্ট internal energy of the hot body gets decreased বোঝা গেছে? যে যদি তুমি উষ্ণতর বস্তুর কাছে একটা শীতল বস্তুকে রেখে দাও, হিট অলওয়েজ উষ্ণতর বস্তু থেকে শীতল বস্তুতে যাবে। মানে কি চাইছে, যে কোনো বস্তুর টেন্ডেন্সি হচ্ছে কি বলো, যে তার নিজের শক্তি হ্রাস করবে। বোঝা গেছে? চলো দেখো এখান থেকে কি লিখতে পারো বলো, তো এখান থেকে আমরা কি কমেন্ট করতে পারি বলো, এখানে আমরা কি লিখতে পারি, দেখো লিখতে পারি বলো তো, therefore the condition of spontaneity of any chemical reaction কমা দিয়ে লেখো ডেল এইচ সমান সমান নেগেটিভ। ঠিক আছে, তাহলে যে কোনো কেমিক্যাল রিয়াকশনের কন্ডিশন কি হবে বলো, যদি কোনো বিক্রিয়া স্পন্টেনিয়াস হতে হয় তাহলে কি হতে হবে বলো, তার ডেল এইচ মানে টোটাল এনার্জি এনথালপি চেঞ্জ, তাহলে এনথালপির পরিবর্তন কি হতে হবে বলো, নেগেটিভ হতে হবে। মানে কি, ও এনার্জি রিলিজ করবে, নেগেটিভ ভ্যালু মানে কি এনার্জি রিলিজ করবে। আর ডেল এইচ এর মান নেগেটিভ মানে তাকে কি বিক্রিয়া বলা হয়, এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন বেঙ্গলিতে লেখো, কোন রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার শর্ত হলো, কোন রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার শর্ত হলো, কোন রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার শর্ত হলো ডেল এইচ সমান সমান নেগেটিভ। ডেল এইচ সমান সমান নেগেটিভ হবে। ব্র্যাকেটে লেখো তাপদায়ী বিক্রিয়া, ব্র্যাকেটে আমরা কি লিখবো বলো, তাপদায়ী বিক্রিয়া। বোঝা গেছে কি বক্তব্য? তাহলে এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে যে স্পন্টেনিয়াস রিয়াক্ট হওয়ার জন্য, কোন বিক্রিয়া স্পন্টেনিয়াস হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন তোমাকে কি মেনটেন করতে হবে। স্যার বলো। এক প্রথম বসে কিন্তু দ্বিতীয় বস্তুর তো শক্তি আবার বৃদ্ধি হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু ও কি চাইবে, মনে করো পরিবেশে রেখে দিস তুমি, মনে করো এখানে একটা বডিকে এনেছো, ভালো করে বোঝো, এখানে একটা বস্তু রেখেছো, মনে করো 100 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে, তুমি এখানে ওপেন রেখে দিয়েছো নর্মাল কন্ডিশন, তাহলে কি করে বলো, এখান থেকে হিট সারাউন্ডিংস এ কি করে বলো, রিলিজ করে দেবে। বেরিয়ে যাবে। তার মানে কি, তার মানে টেন্ডেন্সি কি বলো, হিট রিলিজ করতে হবে, সে অন্য বস্তুতে রিলিজ করবে অথবা সারাউন্ডিংস এ রিলিজ করবে, যে কোনো জায়গাতে ওকে শক্তি হ্রাস করা। যেটা তোমাদের আমি বাস্তব এক্সাম্পল বললাম, তোমাকে বলা হলো 2 কিলোমিটার তুমি রান করে এসো, দৌড়ে এসো, তার মানে কি তোমার মধ্যে অনেক এক্সট্রা এনার্জি তৈরি হয়ে গেছে, তাহলে তুমি কি সেটা স্টেবল ফিল করবে? স্যার বলছি দৌড়ে এলে তো শক্তি কমে যায়। দৌড়ে এলে শক্তি কমে যায়? বোঝা গেছে? বোঝা গেছে? এবার ভালো করে বোঝো, দেখো তুমি যে কোশ্চেন করছো তুমি এবার ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। দেখো তার মানে আমরা কি বললাম বলো, যে যে কোনো বস্তুর বা যে কোনো রিয়াকশন বা যে কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্তভাবে ঘটার শর্ত কি বলো, যে তার নিজের শক্তি কি করবে বলো, হ্রাস করবে। ঠিক আছে, এবার চলো দেখো এক্সাম্পল দেখো, তোমরা আমাকে বলো এখানে কি ঘটবে। দেখো তোমাকে বলা হলো, হেডিং দাও স্পন্টেনিয়াস প্রসেস, spontaneous process where energy
ব্র্যাকেটে এনথ্যালপি অফ দ্য সিস্টেম ইনক্রিজেস। ভীষণ ইন্টারেস্টিং পড়াটা, দেখো বোঝো। হেডিং দা বেঙ্গলিতে লেখো, সিস্টেমের নিজস্ব শক্তি ব্র্যাকেটে এনথ্যালপি, সিস্টেমের নিজস্ব শক্তি ব্র্যাকেটে এনথ্যালপি ব্র্যাকেট ক্লোজ করে বৃদ্ধি পায় এরূপ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। মানে দেখো, যেটা আমরা পড়লাম তাহলে কি আমরা ভুল পড়লাম? দেখো বোঝো, আগে হেডিং দাও, বলছি। লেখো, সিস্টেমের নিজস্ব শক্তি বৃদ্ধি পায় এরূপ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। মানে এখন তোমাকে আমরা যে এক্সাম্পল দেব এখানে, সেই ক্ষেত্রে নিজের শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে। বোঝা গেছে? কিন্তু আমরা ঘটা করে বক্স করে স্টার মেরে কি লিখেছি বলো একটু আগে? কন্ডিশন, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত ভাবে ঘটার শর্ত হলো ডেল এইচ এর মান নেগেটিভ হতে হবে, মানে নিজের শক্তি হ্রাস করতে হবে। কনসেন্ট্রেট করো ভালো করে, নিজের শক্তি হ্রাস করতে হবে, তবেই সেই সিস্টেমে স্পন্টেনিয়াস হবে। বাস্তব এক্সাম্পল দিচ্ছি, লোহার বল যদি 100 ডিগ্রিতে থাকে, ও টেম্পারেচার রিলিজ করে কি করে বলো? মানে ও টেম্পারেচার রিলিজ করবে। তাহলে টেম্পারেচার কেন রিলিজ করবে? স্টেবল হওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু এখন আমরা কি হেডিং দিয়েছি বলো? যে স্পন্টেনিয়াস প্রসেস হোয়ার এনার্জি ব্র্যাকেটে এনথালপি অফ দ্য সিস্টেম ইনক্রিজেস, মানে নিজের শক্তি বৃদ্ধি পাবে কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে ঘটবে। এমন এক্সাম্পল কি হবে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। হেডিং দাও এক্সাম্পল। দেখো আমরা বলতে পারি, দেখো তো উদাহরণ কি বলবো, দেখো। আচ্ছা, তোমাকে যদি বলা হয় জলের বাষ্পায়ন, বা লেখো এভাপোরেশন অফ ওয়াটার, এভাপোরেশন অফ ওয়াটার, ঠিক আছে, ব্র্যাকেট লেখো জলের বাষ্পায়ন মানে মনে করো H2O লিকুইড, সেখান থেকে কিসে কনভার্ট হয় বলো? H2O গ্যাস। তাহলে H2O লিকুইড থেকে যদি ভেপারে কনভার্ট হতে হয়, জলকে যদি লিকুইড অবস্থা থেকে গ্যাসে আসতে হয়, তাহলে কি করতে হবে? শক্তি গ্রহণ করবে। তাহলে ডেল এইচ এর মান কি হয়ে যাবে বলো? পজিটিভ হবে, মানে এনার্জি এখানে শোষণ করবে। ঠিক আছে, মানে বক্তব্য হচ্ছে এভাপোরেশন অফ ওয়াটার বা জলের বাষ্পায়ন। মনে করো ঘর মুছে রাখা হয়েছে, ঠিক আছে, ঘর মুছে রাখলে কি হয় বলো? কিছুক্ষণ বাদে শুকিয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে ওরা ফ্লোর থেকে ওয়াটার মলিকুলস কি করছে দেখো, এখানে মনে করো ফ্লোর রয়েছে, এখানে মনে করো ওয়াটার মলিকুলস রয়েছে, ঠিক আছে। কি ঘটনা ঘটে দেখো, এই ওয়াটার মলিকুলস কি করে দেখো, এই মেঝে থেকে বা ফ্লোর থেকে এনার্জি অ্যাবজর্ব করে, ঠিক আছে, পরে কি করে বলো? এনার্জি শক্তি সংগ্রহ করে এখান থেকে, পরে কি করে বলো? এ ভেপারে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তারপরে তুমি আমাকে বলো, এখানে যে ওয়াটার যে ভেপার তৈরি করছে বা গ্যাসে পরিণত হচ্ছে, নিজে থেকেই ঘটছে, তোমাকে কিছু করতে হচ্ছে? তুমি কিছু না করলেও কি হচ্ছে বলো? নিজে থেকেই ওয়াটার মলিকুলস ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে। তো স্পন্টেনিয়াস প্রসেস না নন স্পন্টেনিয়াস প্রসেস বলো? স্পন্টেনিয়াস প্রসেস, নিজে থেকেই ঘটছে। ঘর মুছে রাখা হয়েছে, কিছুক্ষণ বাদে ঘর শুকিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ যে জল লিকুইড ফর্মে রয়েছে, ভেপার হয়ে যাচ্ছে, মানে গ্যাসে কনভার্ট হচ্ছে। তাহলে জল যদি লিকুইড থেকে ভেপারে কনভার্ট হয়, তাহলে শক্তি কি করবে বলো? শোষণ করবে। আর যদি শক্তি শোষণ করে, তার ডেল এইচ এর ভ্যালু কি হবে বলো? তার ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হবে। তাহলে শক্তি শোষণ করছে, মানে নিজের শক্তি বাড়ছে, তাও স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে আমরা কি বলবো বলো? তোমাকে যদি বলা হয় তাহলে বলো যে স্পন্টেনিয়াস রিয়াকশন ঘটার কন্ডিশন, তুমি তখন কি বলবে? কি বললাম বোঝা গেছে? কনফিউশন তৈরি হয়ে গেছে আমাদের এখনই। তাহলে আমরা কি বলবো? যে নিজের শক্তি বৃদ্ধি পেলে স্পন্টেনিয়াস, নাকি নিজের শক্তি হ্রাস পেলে স্পন্টেনিয়াস? ঠিক আছে, দেখো কনফিউশন তৈরি হয়ে গেছে। এই কনফিউশন সলভ করার জন্য, ভালো করে বোঝো, ক্লিয়ার করার জন্য আমাদের যেটা জানতে হবে, তার মানে বক্তব্য হচ্ছে যে কোনো রিয়াকশন বা কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কি ঘটবে না,
কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না তার জন্য শুধুমাত্র তুমি এনার্জি দিয়ে বললে হবে না। যে শক্তি হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে শুধু একটা বিষয়ের উপর ডিপেন্ড করে না, এর উপরে অন্য কোনো বিষয়ে ডিপেন্ড করে। বোঝা গেছে? অন্য কোনো ফ্যাক্টর এখানে কাজ করছে, যেখান থেকে আমরা বলতে পারবো যে ওই সিস্টেম স্পন্টেনিয়াস হবে কি নন স্পন্টেনিয়াস হবে। কথার মানে বোঝা যাচ্ছে কি বক্তব্য? বক্তব্য হচ্ছে যে আমরা যেটা লিখেছি বক্স করে, যে কোন সিস্টেমের স্বতঃস্ফূর্ত হওয়ার শর্ত হলো ডেল এইচ এর মান নেগেটিভ হওয়া। এটা ঠিক আছে। মানে শুধুমাত্র কোন বিক্রিয়ার ডেল এইচ এর মান নেগেটিভ হলেই যে স্বতঃস্ফূর্ত হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ডেল এইচ এর মান পজিটিভ হলেও স্পন্টেনিয়াস হয়। এক্সাম্পল আমরা দিয়ে দিচ্ছি। এখন কোশ্চেন আসছে এটা, যে আমি বুঝবো কি করে যে কোনো বিক্রিয়া স্পন্টেনিয়াস কি নন স্পন্টেনিয়াস? তার জন্য তোমাকে অন্য একটা ফ্যাক্টর তোমাকে আলোচনা করতে হবে। সেই দুটোর যে মিলিত রেজাল্ট্যান্ট যেটা প্রিডমিনেন্ট হবে সেটাই আমাদের ঘটবে। ঠিক আছে, তো চলো আরেকটা ফ্যাক্টর হেডিং দাও। চলো দেখো হেডিং দাও যে আর কোন বিষয়ের উপর কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা নির্ভর করে। ঠিক আছে, তো সেকেন্ড হেডিং দাও বি দিয়ে। সেকেন্ড ফ্যাক্টর লেখো টেন্ডেন্সি to increase randomness in a system. Tendency to increase randomness in a system. বেঙ্গলিতে লেখো সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধির প্রবণতা। মানে কি? কিছুই বোঝা যাচ্ছে না, ভালো করে বোঝো। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা কি পড়েছি বলো? যে কোন সিস্টেম যদি তার নিজের শক্তি হ্রাস করে তাহলে স্পন্টেনিয়াস হবে, বৃদ্ধি করলেও স্পন্টেনিয়াস হচ্ছে। ঠিক আছে, তাহলে কমন ফ্যাক্ট এটা মাথায় রাখবে, যেটা সাধারণভাবে ঘটে, যে কোন সিস্টেমে যদি নিজের শক্তি হ্রাস করে তাহলেই সেই বিক্রিয়া স্পন্টেনিয়াস হবে। বলছে র্যান্ডমনেস এটা কি জিনিস বলো? কোন সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে তাতে স্পন্টেনিয়াস হচ্ছে। বলে স্যার একটা বাস্তব এক্সাম্পল দিন, দেখো কি কেউ বলতে পারবে এই ব্যাপারটা কি হচ্ছে? বোঝো ভালো করে, বাস্তব এক্সাম্পল আসো। মনে করো এই র্যান্ডমনেস বলতে কি বোঝায়? মনে করো তোমাকে বলা হলো, ভালো করে কনসেন্ট্রেট করো, তোমাকে বলা হলো যে তুমি যে রুমে থাকো, ঠিক আছে, মনে করো তুমি পার্সোনাল রুমে ঘুমাও বা থাকো, পড়াশোনা করো, ঠিক আছে, তো তুমি এবং তোমার বন্ধু বা বান্ধবী, ঠিক আছে, দুজনকে বলা হলো ভালো করে বোঝো, একবারে বুঝে যাবে কি বক্তব্য। দুজনের দুরকম কন্ডিশন অ্যাপ্লাই করা হলো। কি কন্ডিশন? তোমার বন্ধুকে বলা হলো যে তুমি সকাল 6টাতে উঠবে, প্রতিদিন সকাল 6টায় উঠতে হবে। সকাল 6টাতে উঠে তোমার ঘর তুমি নিজে ক্লিন করবে, তোমার বইপত্র তোমার পোশাক তুমি নিজেকে গুছিয়ে রাখতে হবে। মানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেখানকার জিনিস সেখানে রাখতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এবং সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে রোজ। ঠিক আছে, আর তোমাকে বলা হলো যে তুমি সকালে 10টার মধ্যে যে কোনো টাইমে ওঠো, কোনো অসুবিধা নেই। সকালে উঠবে কটার মধ্যে? 10টার মধ্যে উঠবে, তোমার ইচ্ছা মতো, তোমার যখন ঘুম ভাঙবে তখন উঠবে তুমি, 9টা 9:30, কোনো অসুবিধা নেই। এবং তোমাকে কোনো কাজ করতে হবে না, বই যেখানে আছে সেখানেই রেখে দাও, পারলে বইয়ের উপরই ঘুমিয়ে পড়ো, জামা কাপড় যেখানে ইচ্ছা রেখে দাও, কোনো প্রবলেম নেই। বলো কার পক্ষে ডিফিকাল্ট হবে, কার কষ্ট বেশি হবে, কার কম হবে? তুমি না তোমার স্যার বন্ধুর বেশি হবে কষ্ট। বন্ধুর বেশি কষ্ট হবে। কেন হবে বলো? কারণ তাকে সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে, উঠে ঘর ক্লিন করতে হবে, তারপর তার বইপত্র গুছিয়ে রাখতে হবে, জামা কাপড় ক্লিন করতে হবে, তার অনেক খাটনি হবে, তাই না? তোমাকে কিছুই করতে হবে না, যেখানে ইচ্ছা রেখে দাও, যে কোনো টাইমে ঘুম থেকে ওঠো। মানে তুমি ডিসিপ্লিন মেনটেন করছো না, তোমার বন্ধু মেনটেন করছে? তোমার বন্ধু মেনটেন করছে। তাহলে তুমি সুশৃঙ্খল না তোমার বন্ধু সুশৃঙ্খল?
তোমার বন্ধু সুশৃঙ্খল, তুমি বিশৃঙ্খল, তাই না? তার মানে আমাকে বলো, সুশৃঙ্খল বা গুছিয়ে রাখতে বেশি সুবিধা, নাকি অগোছালো ভাবে র্যান্ডমনেস যেখানে সেখানে রেখে দিতে বেশি সুবিধা? তাহলে এখানে র্যান্ডমনেস কি সেখানে জিনিস বোঝা গেছে? বোঝা গেছে র্যান্ডমনেস কাকে বলা হয়। বিশৃঙ্খলতা বলতে কি বোঝায়? ঠিক আছে, বিশৃঙ্খল অবস্থা বলতে বোঝায় যেখানে সেখানে মানে কোনো গোছানোর কোনো ব্যাপার নেই, যেখানে সেখানে রেখে দাও। তাহলে তাহলে তুমি বলো, তাহলে যে কোনো প্রক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হতে হয়, তাহলে তার কন্ডিশন কি হতে হবে বলো? তার কন্ডিশন হচ্ছে সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল যাবে, তবে ও স্টেবল হবে। মানে তোমার বন্ধুকে বলা হলো, তোমার বন্ধুর উপর একটু কন্ডিশন তুলে নেওয়া হলো, ঠিক আছে, কেমন ভাবে তোলা হলো? বললো যে ঠিক আছে, তুমি এত তোমার চাপ হচ্ছে, তুমি ঠিক আছে সকাল 6টাতে ঘুম থেকে ওঠো, আর তোমাকে কিছু করতে হবে না। তাহলে তোমার বন্ধু রিল্যাক্স ফিল করবে, তাই না? তার মানে সুশৃঙ্খল থেকে বিশৃঙ্খল হচ্ছে, ঠিক আছে, সুশৃঙ্খল থেকে বিশৃঙ্খল হচ্ছে মানে, স্যার এই তাহলে বোঝা হেডিংটা গেছে একটু বাংলাটা র্যান্ডমনেস বলবেন? কাকে বলে। সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধির প্রবণতা, মানে দুটো কারণে কোনো রিয়াকশন বা কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কি কিভাবে বলো? আইদার তো তোমাকে কি করতে হবে, তার এনার্জি কমিয়ে দিতে হবে, অথবা র্যান্ডমনেস বাড়িয়ে দিতে হবে। র্যান্ডমনেস কি জিনিস বোঝা গেছে? আর একটা বাস্তব এক্সাম্পল বোঝো। মনে করো একটা ট্রে রাখা আছে, ঠিক আছে, মনে করো এর মিডিলে পার্টিশন করা আছে, ঠিক আছে। কি ঘটনা ঘটানো হলো দেখো, এখানে কিছু চাল রাখা হয়েছে, ঠিক আছে, এদিকে কিছু ডাল রাখা আছে, ঠিক আছে। বলো কি কন্ডিশনে রয়েছে, বলো ডিসিপ্লিন মেনটেন করে রয়েছে, সুশৃঙ্খল অবস্থায় রয়েছে। তুমি ভালো করে বোঝো, তুমি কি করলে দেখো, এখান থেকে পার্টিশন সরিয়ে দিয়ে একে একটা সাইড ধরে শেক করে দাও, ঠিক আছে। একে যদি একটা সাইড দিয়ে নাড়ানো হয়, তাহলে কি ঘটনা ঘটবে বলো? চাল ও ডাল মিক্সিং হয়ে যাবে। তো চাল ডাল যখন মিক্সিং হয়ে যাবে, মিক্সিং হয়ে যাওয়ার পর তুমি আমাকে বলো, আর তুমি কোনোভাবে এই চাল এবং ডালকে আলাদা করতে পারবে শেক করে? বলো পারবে? পারলে চকলেট না। খাওয়ানো হবে, ঠিক আছে। না স্যার। আর কোনোভাবে তুমি এই চাল ডালকে শেক করে আলাদা করতে পারবে? কোনো অবস্থাতেই পারবে না। তার মানে যে কোনো সিস্টেম কি চাই বলো, সুশৃঙ্খল থাকতে না বিশৃঙ্খল হতে? বিশৃঙ্খল হচ্ছে। বোঝা গেছে? তাহলে কোন সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হবে, তত বেশি স্পন্টেনিয়াস হবে, মানবে কথাটা? কোন সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হবে, সে তত বেশি স্টেবল হবে। মানে তোমার উপরে কন্ডিশন যত সরিয়ে দেওয়া হবে, তুমি তত বেশি স্টেবল হয়ে যাবে, তুমি রিল্যাক্স ফিল করবে, তাই না? তোমার যেমন তোমার বন্ধু রিল্যাক্সে ছিল, যে কোনো কাজ করতে হবে না, ঘুম থেকে যখন ইচ্ছা ওঠো, একটা দুটোতেও ঘুম থেকে উঠতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ ডাকবে না, এসি চালিয়ে দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তাকে রাখা হবে, পড়াশুনো ওই পড়ো একটু, কোনো রকম কোনো প্রেশার নেই, সবচেয়ে হ্যাপি সেই হবে। ওর কোনো কোনো কাজই নেই, সারাদিন ঘুমাচ্ছে। বোঝা গেছে? তাহলে র্যান্ডমনেস কাকে বলা হয়? তাহলে কোন সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হবে, কোন সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হবে, সেই সিস্টেম তত বেশি স্টেবল। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা লিখতে পারি, দেখো তো, লেখো একটা লাইন এখান থেকে। এত বাস্তব এক্সাম্পল দেওয়া হচ্ছে কারণ বুঝতে যেতে সুবিধা হয়। তো লেখো, এখানে একটা লাইন লেখো, লেখো দ্য ন্যাচারাল টেন্ডেন্সি টু any spontaneous process, the natural tendency of any spontaneous process is to create randomness in a system by
disrupting its own arrangement is its orderly ঠিক আছে বেঙ্গলিতে লেখো লেখো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার স্বাভাবিক প্রবণতাই হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার স্বাভাবিক প্রবণতাই হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার স্বাভাবিক প্রবণতাই হলো সুবিন্যস্ত অবস্থাকে বিশৃঙ্খল করা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার স্বাভাবিক প্রবণতাই হলো সুবিন্যস্ত অবস্থাকে বিশৃঙ্খল করা বোঝা গেছে এক্সাম্পল কি বাস্তব এক্সাম্পল নাও এক্সাম্পল দেখো লেখো মেল্টিং অফ আইস বেঙ্গলিতে লেখো বরফের গলন ঠিক আছে বরফের গলন এক্সাম্পল মানে বিক্রিয়া লেখো দেখো H2O সলিড সেখান থেকে তৈরি হবে H2O লিকুইড তাই না তাকেই তো আমরা মেল্টিং বলবো তো তোমরা আমাকে বলো যে যদি বরফকে গলানো হয় বলো বরফের মধ্যে জলের অণু সুবিন্যস্ত অবস্থায় আছে নাকি জলের লিকুইড ফর্মে জলের অণু সুবিন্যস্ত অবস্থায় রয়েছে কোথায় বিশৃঙ্খল বেশি রয়েছে বলো জলের লিকুইড জলের মধ্যে বিশৃঙ্খল মানে লিকুইড ফর্মে যখন আছে বোঝা গেছে ওয়াটার যখন লিকুইড ফর্মে আছে তার মধ্যে বিশৃঙ্খলতা কি রয়েছে বলো বেশি রয়েছে আর তাহলে বরফ নিজে থেকেই গলে যাচ্ছে কেন তুমি ফ্রিজ থেকে বাইরে আনো বরফ নিজে থেকেই গলে যাচ্ছে কেন কারণ সুশৃঙ্খল অবস্থা থেকে ও বিশৃঙ্খল হতে চাইছে বোঝা গেছে কি বক্তব্য তাহলে বরফ যদি গলে যায় লিকুইড ফর্মের মধ্যে কি থাকবে বলো এখানে লেখো লিকুইড ফর্মের মধ্যে কি থাকবে লেখো র্যান্ডমনেস ইনক্রিজেস ঠিক আছে র্যান্ডমনেস ইনক্রিজেস বেঙ্গলিতে লেখো বিশৃঙ্খলতা বৃদ্ধি পায় জলের মধ্যে কি হচ্ছে যখন লিকুইড ফর্মে থাকবে তখন বিশৃঙ্খলতা বৃদ্ধি পায় বোঝা গেছে তাহলে আমাকে বললো তাহলে যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার কন্ডিশন কি বলো সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় যাওয়া ওকে এক্সাম্পল আইস থেকে ওয়াটার ঠিক আছে তো এখান থেকে লাইন লিখতে পারি দেখো তো দেখো এখানে লাইন লেখো দ্য প্রাইমারি কন্ডিশন লেখো দ্য প্রাইমারি কন্ডিশন of spontaneous process by spontaneity of any process is the increase in randomness in the system ঠিক আছে তো বেঙ্গলিতে লেখো কোন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার মুখ্য শর্ত হলো বা প্রধান শর্ত হলো
কোন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার প্রধান শর্ত হলো সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধি করা। বোঝা গেছে? মানবে এই কথা যে কোন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার প্রধান শর্ত হলো সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধি করা। মানে যে সিস্টেম যত বেশি বিশৃঙ্খল হবে সে তত বেশি স্পন্টেনিয়াস হবে এবং তত বেশি কি হবে বলো, স্টেবল হবে। স্যার বলছি বোঝা গেছে? জলের কলন ছাড়া আর কি কোনো এক্সাম্পল আছে? অনেক এক্সাম্পল আছে। যে সমস্ত ক্ষেত্রে দেখবে যে র্যান্ডমনেস ইনক্রিজ করছে, যেমন যেটা চাল ডালের এক্সাম্পল দিয়েছি আমরা, যে কোনো মিক্সচার, মানে অভিশ্রবণ প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া, এগুলো কি হয় বলো? ব্যাপন প্রক্রিয়া কি ঘটে বলো? ডিফিউশনের ক্ষেত্রে কি ঘটে? তুমি ঘরের মধ্যে কোথাও একটা পারফিউম রেখে দাও, বডি স্প্রে করে রেখে দাও, কিছুক্ষণ বাদে কি দেখবে বলো? সারা ঘরে ছড়িয়ে পড়ছে। কেন ছড়িয়ে পড়ছে? কারণ র্যান্ডমনেস বাড়ছে, স্মেল পাচ্ছ তুমি, তো স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে। বোঝা গেছে? তাহলে ব্যাপন প্রক্রিয়া একটি আমাদের স্পন্টেনিয়াস প্রসেস, তাই না? বোঝা গেছে কি বক্তব্য? হ্যাঁ হ্যাঁ। ওকে, চলো। মেন কন্ডিশন কি বোঝা গেছে? র্যান্ডমনেস ইনক্রিজ করতে হবে। এইবার তোমাদের এক্সাম্পল দেখো সমস্ত কিছু দেখো একসাথে হয়ে যাবে। নেক্সট হেডিং দাও, নেক্সট পয়েন্ট করে লেখো, স্পন্টেনিয়াস প্রসেস involving decrease in randomness. বেঙ্গলিতে লেখো, সিস্টেমের বিশৃঙ্খলতা হ্রাস পায় এরূপ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, এক্সাম্পল বোঝো, উদাহরণ দেখো। ফ্রিজিং অফ ওয়াটার, লেখো জল জমে বরফে পরিণত হওয়া। শীতের দেশে কি হয় বলো? জল অটোমেটিক্যালি জমে বরফে পরিণত হয়ে যায়, রাস্তা দেখবে ব্লক হয়ে যায়। রাস্তায় সিকিম টিকিমের দিকে দেখবে, লাদাখে কি হয় বলো? অল টাইম বরফ থাকে। কেন? কারণ টেম্পারেচার কম থাকে, অটোমেটিক্যালি জল জমে বরফে পরিণত হচ্ছে। তো বেঙ্গলিতে লেখো জল জমে বরফে পরিণত হওয়া। এটাকে আমরা কি লিখবো দেখো, মনে করো H2O লিকুইড, তাহলে H2O লিকুইড থেকে কিসে কনভার্ট হয় বলো? H2O সলিড। তাহলে যদি H2O লিকুইড থেকে সলিডে কনভার্ট হয়ে যায় তাহলে র্যান্ডমনেস বাড়ছে না কমছে? র্যান্ডমনেস ডিক্রিজ করছে, কিন্তু স্পন্টেনিয়াসলি ঘটছে, তাই না? কিন্তু কি হচ্ছে বলো? স্পন্টেনিয়াসলি ঘটছে। এখানে লিখে দাও এর দিয়ে, র্যান্ডমনেস ডিক্রিজেস। মানে বিশৃঙ্খলতা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আমাকে তোমরা বলো, ভালো করে বোঝো বক্তব্য। এখানে যে ফ্যাক্টরস আমরা পড়েছি, যে কোন সিস্টেমের নিজের শক্তি হ্রাস পেলেও স্পন্টেনিয়াস হচ্ছে, সিস্টেমের শক্তি বৃদ্ধি পেলেও স্পন্টেনিয়াস হচ্ছে, র্যান্ডমনেস বাড়লেও স্পন্টেনিয়াস হচ্ছে, র্যান্ডমনেস কমলেও স্পন্টেনিয়াস হচ্ছে। তাহলে আচ্ছা, তাহলে এবার আমাদের আসল কথায় আসতে হবে যে তাহলে কোন সিস্টেম স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশনটা কি, তাই না? বোঝা গেছে কি বক্তব্য? যে তোমার কোন সিস্টেমের যদি টেম্পারেচার ইনক্রিজ করে যায় তাহলেও স্পন্টেনিয়াস হচ্ছে, সিস্টেমের টেম্পারেচার হ্রাস পেলেও স্পন্টেনিয়াস হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা তোমাকে একদম পুরো ফাইনাল স্টেটমেন্ট দেব, যেখান থেকে তুমি দেখেই বলে দিতে পারবে যে কোন সিস্টেম স্পন্টেনিয়াস হবে কি হবে। ঠিক আছে,
তো চলো হেডিং দাও।